মধ্যপ্রাচ্য রীতিমতো গরম, কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার সরাসরি নামলো আমেরিকা। এবার মার্কিনী হানা, 2 দশক পর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লো আমেরিকা। ইরানের সফল অপারেশন মার্কিনী বিমানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা। 3টি পরমাণু কেন্দ্র রীতিমতো গুঁড়িয়ে দিল মার্কিন বিমান। ফোর্দো, নাতানজ, ইস্পাহানেতে মার্কিনী হানা তছনছ। ইরানের 3টি পরমাণু কেন্দ্র, আর তারপরেই রীতিমতো দেওয়ালে পিঠ থেকে যার মতো অবস্থা ইরানের। যদিও পাল্টা শুরু করেছে ইরান। ইসরায়েলের রীতিমতো ধ্বংসের ছবি। ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। তেল আভিভ সহ ইসরায়েলের যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা সেগুলি এই মুহূর্তে ইরানের টার্গেটে। রীতিমতো ধ্বংসের ছবি সামনে আসছে। অর্থাৎ সব মিলিয়ে মধ্যপ্রাচ্য রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে। আর এই যে যুদ্ধ, মধ্যপ্রাচ্যে এই যে যুদ্ধের আবহ, সেক্ষেত্রে গোটা বিশ্বে কিরকম প্রভাব পড়তে পারে? কারণ আমরা জানি যে গোটা বিশ্বের তেল সাপ্লাই হয় হরমুজ স্ট্রেট দিয়ে। আর ইরান এবার হুঁশিয়ারি দিয়েছে এই সংঘাতের মধ্যেই যে হরমুজ স্ট্রেট বন্ধ করে দেওয়া হবে। ইরানের এই হুঁশিয়ারি গোটা বিশ্বের জন্য কতটা আশঙ্কার? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত অনির্বাণ বাবু। আমরা দেখলাম যে ইরানকে যখন রীতিমতো সরাসরি আমেরিকা যখন হামলা চালালো ইরানের উপর, তারপর ইরান হুঁশিয়ারি দিচ্ছে এই হরমুজ স্ট্রেট যেখান দিয়ে গোটা বিশ্বের প্রায় 20% তেল সাপ্লাই হয়, সেই হরমুজ স্ট্রেট বন্ধের হুঁশিয়ারি দিচ্ছে ইরান। এটা গোটা বিশ্বে কতটা প্রভাব পড়বে? দেখুন, এটা আমরা সবসময় চিন্তা করছিলাম যে মধ্যপ্রাচ্যের হচ্ছে মানে সারা বিশ্বকে তেল সাপ্লাই দেয় এবং তেল সাপ্লাই দিচ্ছে যে জায়গাগুলো দিয়ে, তার মধ্যে ইরানের পার্শ্ববর্তী জায়গা হরমুজ প্রণালী, যেটা দিয়ে ভারতবর্ষ তেল আসে। এবং ভারতবর্ষে যদি আমরা বলি যে রাশিয়ার থেকে তেল আসে, কিন্তু সারা ভারতবর্ষের 2/3 তেল কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে আসে। এবং আপনি যদি ইরানের ভৌগোলিক অবস্থানটা দেখেন, তাহলে ইরানের দেখবেন একদিকে তুর্কমেনিস্তান, একদিকে আফগানিস্তান, এইদিকে পাকিস্তান, আর বাদিকে আছে আপনার ইরাক আছে, এদিকে সৌদি আরব আছে, আর এইদিকে তুরস্ক আছে। তো এই পুরো জায়গাটার যে পার্শ্ববর্তী জায়গা হরমুজ প্রণালী, সেখান দিয়ে কিন্তু সারা বিশ্বের তেলটা সাপ্লাই হচ্ছে। এবং সেই জায়গাতে যদি ডিসরাপশন হয়, তাহলে কিন্তু এই ট্রান্সপোর্টেশন কস্ট, তার বিমার খরচ, এই সবটাই বেড়ে যাবে। এবং এটা যদি বেড়ে যায়, তাহলে প্রত্যেকটা দেশের তেল কিনতে আজকে যে খরচ হচ্ছে, সেই খরচটা বেড়ে যাবে। এবং ভারতবর্ষ যেটা এক্সপেকটেশন, যে আমাদের তেলের খরচাটা এই যুদ্ধের কারণে প্রায় 1200 থেকে 1300 কোটি ডলার সারা বছরে আমাদের যে তেলের খরচা, সেটা বেড়ে যাবে। এটা যদি বেড়ে যায়, তাহলে আমি বলবো সারা বিশ্বের যে অর্থনীতির যে চালিকা শক্তি, সেটা হচ্ছে এই তৈল জ্বালানি। এই জ্বালানিটাতে যদি আপনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায়, তাহলে কিন্তু সারা বিশ্বের অর্থনীতি একটা টালমাটাল জায়গায় পড়ে যাবে। আপনারা যদি ভারতবর্ষের অবস্থানটা দেখেন, ভারতবর্ষের কিন্তু মূল্য বৃদ্ধির সমস্যাটাকে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছিলাম। আমাদের রিজার্ভ ব্যাংক কিন্তু সেখানে রেপো রেট কাট করেছিল, যাতে ভারতবর্ষের অর্থনৈতিক কর্মকাণ্ডটা বাড়ে, যাতে প্রাইভেট ইনভেস্টমেন্টটা বাড়ে, যারা শিল্পোদ্যোগী আছেন, যারা ব্যবসায়িক সম্প্রদায় আছেন, তারা যাতে ইনভেস্টমেন্ট করেন। কিন্তু আজকের দিনে এই যুদ্ধের যে একটা বাতাবরণ তৈরি হয়েছে, তাতে প্রত্যেকটা দেশ যেরকম শঙ্কিত, সেরকম ব্যবসায়িক মহল তারাও কিন্তু শঙ্কিত। তারা চাইছে যে যুদ্ধের পরিণাম কি হবে, যুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে কিনা। সেই জন্য কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট সারা বিশ্ব জুড়ে তারা কিন্তু ইনভেস্টমেন্টটাকে একটুখানি বন্ধ করে রেখেছে। তাতে কি হবে, অর্থনৈতিক কর্মকাণ্ডটা কিন্তু স্তব্ধ হতে চলেছে। এটা আমি বলবো, যুদ্ধ করবার যেরকম একটা খরচ আছে, যুদ্ধের ক্ষয়ক্ষতিটাকে নিবারণ করবার জন্য কিন্তু আবার খরচ বাড়বে। এবং ওপেক কান্ট্রিজ যেটা আছে, ইরান কিন্তু ওপেকের মধ্যে আছে, এবং ওপেক প্লাসের মধ্যে রাশিয়াও আছে, ইরানও আছে। এবং এই ওপেক এবং ওপেক প্লাস এই কান্ট্রিগুলো যদি তেলের খরচাটাকে বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু তেলের দামটা বেড়ে যাবে। এবং তেলের দাম বেড়ে গেলে সারা বিশ্বের অর্থনীতি কিন্তু একটা নতুন অভিঘাতে প্রবাহিত হবে। ভারতবর্ষ তার বাইরে যাবে না। The U.S. military carried out. তারই পাশাপাশি অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হচ্ছে। নজর রাখবো রাজারহাটের দিকে। রাজারহাটে আবারও পুকুর ভরাটের অভিযোগ উঠছে। ভরাট বন্ধ হওয়া পুকুর আবারও ভরাট। পুকুর ভরাট করে প্রমোটিং এর ছক।
রাজারহাটের রেগজোয়ানিতে পুকুর ভরাট, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করে পুকুর ভরাট। শেষ মানে তোমার এই বৃষ্টি হলো মনে হয় এখন একটু ওই টাইপে বন্ধ আছে। রাত খেলে কখন? দিনের রাতে? দিনের রাতে দুটোই। আর যার বিরুদ্ধে ভরাটের অভিযোগ সেই প্রমোটার কি বলছেন শুনুন। ভরাট তো আমার অ্যাকর্ডিং টু কনভার্সন হচ্ছে, অ্যাকর্ডিং টু হাইকোর্ট, তো আমার কোনো কিছু বলার নাই। যা আছে আপনি গভর্নমেন্ট বডি থেকে জিজ্ঞাসা করুন। সেটা অর্ডারের কপি থানায় জমা আছে, আপনি কাইন্ডলি কালেক্ট ফ্রম দেয়ার। আমার বক্তব্য কিছু নাই, যা আছে কাগজ অফিসিয়ালি ডিপার্টমেন্টে জমা দিয়ে আছে। অভিযোগ তো কেউ করতে পারে, জিনিসটা তো প্রশাসন বুঝবে। প্রশাসন কাগজ দেখে কাজ করছে, প্রশাসনের জন্য গভর্নমেন্ট বডি জানবে। আপনাকে যদি দেখার আছে তো আপনি যান, থানাতে জমা আছে অর্ডারের কপি, গিয়ে দেখেন। কোন পুকুর? এটা সেই পুকুর যেটা গত মার্চ মাসে এই পুকুর ভরাট করা হয় এবং পুলিশ পাহারায় পুকুর ভরাটের অভিযোগ ওঠে। আর সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। পুকুর ভরাট নিয়ে গ্রিন ট্রাইব্যুনালে মামলা হয় আর পুকুর ভরাট বন্ধ করতে নির্দেশ দেয় গ্রিন ট্রাইব্যুনাল। মাসখানেক বন্ধ ছিল এই নির্দেশের পর, কিন্তু মাসখানেক পর আবারও পুকুর ভরাট চলছে। কিন্তু কিভাবে? আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। অনুপ, আমরা দেখলাম যে পুকুর আবার ভরাট হচ্ছে, যেটা আমাদের খবর আমরা দেখিয়েছিলাম, তারপর গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ অমান্য করে 1 মাসের মধ্যেই আবারও পুকুর ভরাট। মানে প্রমোটার তিনি কি বিশেষ কেউ? কোনো তার বিশেষ পরিচয় না হলে এত সাহস কি করে হতে পারে? একেবারে গত মার্চ মাসে কিন্তু আমরা এই খবর সম্প্রচার করেছিলাম নিউজ 18 বাংলায়। তারপরে গ্রিন ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছিল এবং সেখানে কিন্তু বলা ছিল একেবারে স্পষ্টভাবে কোনোভাবে কিন্তু একেবারে পুকুর যে ভরাট বন্ধ করতে হবে এমনটা নির্দেশ ছিল এবং সেই নির্দেশ অমান্য করেই দেখা গেল তার পরবর্তীতে আবারও সেই পুকুর ভরাটের কাজ শুরু হলো। এবং যে প্রমোটারের কথা বলা হচ্ছে তারা কিন্তু এখনো স্পষ্ট তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তারা সেই অভিযোগের পাল্টা জানাচ্ছে যে তাদের হাইকোর্টে যে মামলা করেছিল, পরবর্তীতে হাইকোর্টে সেই তাদের নির্দেশ আছে এবং তারপরেই কিন্তু তারা এই পুকুর ভরাট করছে। এবং অন্যদিকে যে প্রমোটারের কথা বলা হচ্ছে, এলাকার মানুষ বারবার তারা বিক্ষোভ দেখিয়েছিল, বারবার যারা জমি মাটি মাফিয়া ছিল, যারা এখানে মাটি ভেঙে কাজ করে তাদেরকে তাড়া করতে দেখা গেছিল, বারবার সোচ্চার হয়েছিল। কিন্তু তারাই জানাচ্ছে এই প্রমোটারের মাথায় কিন্তু একেবারে প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে, না হলে এইভাবে দিনের বেলায় পুকুর কোনোভাবে কিন্তু ভরাট করতে পারে না। এই যে অভিযোগ পঞ্চায়েত কি বলছে তাদের বক্তব্য শোনাবো। তাদের কাছে বক্তব্য, তারা আইন মাফিক আছেন এবং বিভিন্ন জায়গায় জমা করেছেন, তারা আইন সিদ্ধভাবেই করেছে, সেটা কাজ হচ্ছিল বা হয়েছে। এবং যদি সেটা আইন সিদ্ধ না হয়, তার বিরুদ্ধে কোনো অ্যাকশানের নেওয়া থাকে, তা সত্ত্বেও যদি কাজ হয়, সেটা দেখার দায়িত্বটা প্রশাসনের নিশ্চিতভাবে প্রশাসন দেখবে। কিন্তু আমার নলেজে নেই যে আবার নতুন করে কোনো অর্ডার হয়েছে ডিএমএ, সেটা আমি জানি না ঠিক।